আসসালামু আলাইকুম সবাইকে। অপরাধী ভালোবাসা গল্পের 48 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সংসার মানে শুধু একসাথে থাকা নয়, সংসার মানে ত্যাগ, মানিয়ে নেওয়া, গুছিয়ে নেওয়া এবং ধৈর্য ধরা। খুব সুখী হ তোরা। প্রেম ভালো ছেলে এবং আমার বিশ্বাস সে তোকে ভালো রাখবে। মান অভিমান ভুলে সব নতুন করে শুরু কর। নিধি মুচকে আসলো। খানিকক্ষণ আগে প্রেমের সাথে তার কথা হয়েছিল, তেমন কোনো কথা হয়নি। প্রেম নিজে নিজেই বকবক করছিল। নিধি লম্বা শ্বাস টেনে সিঁড়ি বেয়ে নিজের ঘরে এলো। দরজা লাগিয়ে পড়ার টেবিল থেকে প্রেমের নামে লেখা ডায়েরিটা বের করে প্রথম পাতা উল্টালো। সেখানে প্রেমের রেখে যাওয়া একটা চিঠি আছে। হাসান ভাইয়ের বিয়ের দিন সোহার হাতে এটা দিয়েছিল সে। সোহার মনে ছিল না চিঠি দিতে, কালি এটা পেয়েছে সে। নিধি লাজুক হাসলো। চিঠির পাতা খুলে ধরতে ডাক্তারবাবুর কিছু লেখা চোখের সামনে ভেসে উঠলো। সেখানে লেখা ছিল, রঙ্গিলা, আজ হাসান ভাইয়ের গায়ে হলুদ ছিল। এখন মধ্যরাত, ঘরের মধ্যে শেয়ার ভাইয়ের স্বার্থ ভাই নাক ডেকে ঘুমাচ্ছে। চিঠি লিখতে ভীষণ ব্যাগ পেতে হচ্ছে বুঝলি। না লিখেই বা উপায় কি বল? তুই তো আমার সাথে কথাই বলিস না, আর না একটু চোখে চোখ রাখিস। এত পাষাণ কেন তুই? মানলাম আমার ভুল ছিল, অন্যায় করেছি আমি, তাই বলে আমাকে কি আর একটাবারও সুযোগ দেওয়া যায় না? তুই হিয়ার সামান্য কিছু কথা শুনে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিস, কিন্তু বিশ্বাস কর, ওর সাথে আমার কোনো সত্যিই সম্পর্ক নেই। আমাকে অন্তত একটিবার জিজ্ঞাসা করতে পারতিস, ডাক্তারবাবু সত্যি কি আপনাদের মধ্যে কোনো সম্পর্ক আছে? কিন্তু তুই কি করলি? দিনের পর দিন আমাকে এড়িয়ে গেলি। হ্যাঁ, এটা সত্যি, আগে তোর প্রতি আমার তেমন কোনো ফিলিং ছিল না, তবে এখনকার কথা ভিন্ন। আমি তোকে ভালোবাসি, হারাম সম্পর্ক আমরা চাই না। তোকে আমার বউ বানাবো, ডাক্তারবাবুর গিন্নি হবি তুই। তুই জানিস না তোর অভিমানের ভেতর আমি প্রতিদিন মরছি। তোর চুপ করে থাকা মানে আমার বুকের ভেতর থেকে নিঃশ্বাস কেটে নেওয়া। হাসপাতালে রোগীদের ব্যথা আমি সারাই, কিন্তু নিজের ব্যথার কোনো ওষুধ খুঁজে পাই না। তুই যে আমার অসুখ, আবার তুই আমার একমাত্র ঔষধ। তোর হাসিটা আমার কাছে দুনিয়ার সবচেয়ে বড় শান্তি। তুই যখন অভিমান করে চোখ ফিরিয়ে নিস, তখন মনে হয় পৃথিবীটা আধারে ডেকে গেল। রঙ্গিলা, নিঃশ্বাস বন্ধ হয়ে যাক, তবুও তোকে ছাড়া থাকবো না কোনোদিন। তুই বিশ্বাস করিস বা না করিস, আমি শুধু তোর। ডাক্তারবাবু যদি কিছু হতে পারে, তবে শুধু তোর স্বামী হতে পারবে। এই চিঠিটা যদি কখনো খুলে পড়িস, তাহলে জেনে রাখিস, একটা মানুষ তোর জন্য রাতের পর রাত জেগে থেকেছে, তোর ছবি দেখে নিঃশব্দে কথা বলেছে, তোর নাম ধরে দোয়া করেছে। তোর সাথে আমার একটা সংসার হবে। সেই ছোট সংসারে তুই, আমি আর আমাদের ফুটফুটে ফুলের মতো বাচ্চা থাকবে। আমি ওয়াদা করছি, বেঁচে থাকলে তোকেই আমার ঘরের বউ বানাবো। পারলে সব ভুলে এই ডাক্তারবাবুকে ক্ষমা করে দিস। রঙ্গিলা, খুব ভালোবাসি, তোর ডাক্তারবাবু। নিধি লাজুক হেসে চিঠিখানা বুকে জড়িয়ে ধরলো। সে ভেবেই ফেলেছিল ডাক্তারবাবুকে বোধহয় তার পাওয়া হবে না, অপূর্ণ জীবন নিয়ে আজীবন বেঁচে থাকতে হবে। কিন্তু আজ সেই ডাক্তারবাবু তার স্বামী, তার পুরো জীবন। আর এদিকে তখন ভোর হয়েছে, আজ কায়নাতের ক্লাস টেস্ট আছে। এতক্ষণ পড়ছিল সে। হঠাৎ বাইরের শব্দে মনে হলো বৃষ্টি হচ্ছে। বারান্দায় এসে দাঁড়াতেই দেখলো চারপাশে ঝমঝমিয়ে বৃষ্টি নামছে। মাটির গন্ধ, বৃষ্টির ফোঁটার শব্দ, সব মিলিয়ে মনটা কেমন উড়ে যেতে চাইছে। কায়নাত একবার আকাশের দিকে তাকালো, তারপর হঠাৎ যেন বাদ ভাঙা খেয়াল, চুপি চুপি ছাদে উঠে গেল। বৃষ্টির ফোঁটা মাথার উপর ঝরে পড়তে শুরু করতে চোখ বন্ধ করে দুহাত ছাড়িয়ে দিল সে। চুলগুলো ভিজে গিয়ে গলা বেয়ে ঝরে পড়ছে, কাপড় ভিজে গা বেয়ে লেগে আছে। ঠোঁটে অদ্ভুত এক শিশুসুলভ আনন্দের হাসি। নিজের মতো নেচে গিয়ে ঘুরতে ঘুরতে বিড়বিড় করলো, আহা, দুনিয়ার সবচেয়ে সুন্দর জিনিস যদি কিছু থাকে, তবে এই বৃষ্টি। আল্লাহ, তুমি আমাকে এমন সুখ বারবার দিও। ঠিক তখন ওই ছাদের দরজায় অর্ণ এসে দাঁড়ালো। গম্ভীর চোখে তাকিয়ে আছে, চুপচাপ ভিজতে থাকা কিশোরী বউকে দেখছে, যেন কোনো ছবির দৃশ্য। কায়নাত টের পেল না স্বামীর উপস্থিতি। দুহাত মেলে ঘুরতে ঘুরতে হঠাৎ পেছনে তাকাতেই চোখ আটকালো অর্ণর দিকে। অর্ণ দুহাত বুকে গুজে দাঁড়িয়ে আছে। কায়নাতের ভেজা চুল কপালে লেগে আছে, চোখে কেমন লাজুক দুষ্ট ঝিলিক। কায়নাত কপালে লেপটে থাকা চুলগুলো সরিয়ে বলল, বৃষ্টির পানির মতো পবিত্র আর কিছু নেই লাট সাহেব, ভিজবেন? অর্ণ ভ্রুকুচকে ধীরে ধীরে এগিয়ে এলো, একদম কায়নাতের অতি নিকটে। মেয়েটা লাজুক চোখে ঘাড় ঘুরিয়ে অর্ণর দিকে তাকালো। অর্ণ কায়নাতের এলোমেলো চুল কানের কাছে গুজে দিয়ে বলল, তার থেকেও পবিত্র আমার ফুল। লজ্জায় দৃষ্টি নামালো সে। কায়নাতের কাঁধে লম্বা আঁচল টেনে অর্ণ ভালো করে কায়নাতের শরীর ঢেকে দিয়ে বলল, এই ভোর সকালে বৃষ্টিতে ভিজছেন কেন আপনি? কায়নাত বলল, ভোর সকালে বৃষ্টি নামলে আমার কি দোষ? অর্ণ ঠোঁট চেপে কায়নাতের হাত ধরে ছাদের দরজার দিকে এগিয়ে গেলে কায়নাত চিৎকার করে বলল, আরে কোথায় যাচ্ছেন? মাত্রই তো আসলাম। অর্ণ বলল, ঠান্ডা লাগবে। কায়নাত বলল, ছাড়ুন। অর্ণ ছাড়লো না, টেনে নিয়ে এলো ঘরে। কায়নাত চোখ পাকিয়ে শেষে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো। সে বের হতেই অর্ণ গেল। বিছানায় অর্ণর ফোন বেজে উঠলো। কায়নাত বারান্দা থেকে এগিয়ে এসে ফোন হাতে নিয়ে দেখলো আননোন নাম্বার থেকে কল এসেছে। সে ওয়াশরুমের দরজার সামনে গিয়ে বলল, শুনছেন, আপনার ফোনে কল এসেছে। অর্ণ ভেতর থেকে বলল, কে? কায়নাত বলল, আননোন নাম্বার। অর্ণ বলল, কথা বলো। কায়নাত কল রিসিভ করে কানে ধরে সালাম করলো। ওপাশ থেকে কিছুক্ষণ পরে এক মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো পড়শির। কায়নাত হতভম্ব হয়ে বলল, আপনি? পড়শি বলল, অর্ণ কোথায়? কায়নাত কণ্ঠ শক্ত করে বলল, সেটা জেনে আপনি কি করবেন? পড়শি বলল, আমার ওর সাথে কথা আছে, ওকে ফোন দাও। কোন সাহসে আমাকে প্রশ্ন করছো তুমি? অর্ণর সাথে কথা বলতে গেলে এখন তোমার পারমিশন লাগবে আমার? কায়নাত বলল, অবশ্যই লাগবে। শুনে রাখুন, তিনি আমার স্বামী, আমার অহংকার, আমার সমস্তটা। তার দিকে চোখ তুলে তাকানোর আগে হাজারবার ভাববেন, কারণ আমি কায়নাত শুভা। ভালোবাসতে যেমন জানি, তেমনই আমার ভালোবাসার মানুষকে যত্ন করে আগলে রাখতেও জানি। যদি প্রয়োজন পড়ে আমি আগুন হতেও একটু দ্বিধা করব না। পড়শি বলল, তোমার লিমিট ক্রস করছো কিন্তু তুমি। কায়নাত লম্বা শ্বাস টানলো। অর্ণ তখন ওয়াশরুম থেকে বেরিয়েছে। কায়নাতের এমন রাগান্বিত মুখশ্রী দেখে ভ্রু কুচকালো সে। কায়নাত অর্ণর দিকে তাকিয়ে দাঁত চেপে বলল, ন্যূনতম লজ্জা থাকা দরকার আপনার। একজন বিবাহিত পুরুষের দিকে নজর দিয়েছেন। আপনাকে চরিত্রহীন বলবো নাকি স্বার্থপর বলবো সেটাই বুঝে
উঠতে পারছি না, ভালোবাসার নাম নিয়ে অন্যর ঘরে ভাঙন ধরাতে আসাটা কেমন মহৎ কাজ হলো বলুন তো। তিনি তো আপনাকে পাত্তা দেন না, তার জন্য এত নিচে নামা মানে নিজের সম্মানটাকেও রাস্তায় ফেলে দেওয়া। এবার থেকে দয়া করে আমার স্বামীর নামটাও মুখে নেবেন না। ফোনটা কেটে দিল সে। বুকের ভেতর হাপড়ের মতো ধুকপুক করছে, চোখে আগুন। অর্ণ চুপচাপ তার দিকে তাকিয়ে আছে, কোনো কথা নেই। কায়নাতের চোখে মুখে তীব্র রাগ, যে অধিকার তা দেখে বুকের ভেতর কেমন যেন ধক করে উঠলো। কায়নাত ফোনটা বিছানায় ছুড়ে দিয়ে বলল, আপনি কি বলতে চান এখন? সব শুনলে তো এমন একটা নোংরা মেয়ের সাথে সম্পর্ক কি করেছিলেন? রাস্তায় মেয়ের থেকে অত খারাপের স্বভাব। অর্ণ ধীর পায়ে এগিয়ে এলো, তার চোখে গম্ভীরতা এমন এক অদ্ভুত কোমলতা। কাছে এসে কায়নাতের কপালে ভেজা চুল ছড়িয়ে দিয়ে নিচু গলায় বলল, আমার উপর চেঁচাচ্ছ কেন? কায়নাত বলল, তো কার উপর চেঁচাবো? আপনি আপনার সিম চেঞ্জ করছেন না কেন? বেহায়া মেয়ে একটা, বিবাহিত পুরুষ দিকে নজর যাবে কেন? অর্ণ বলল, ওর নজর গেলে আমার কি দোষ? কলেজ শেষে আজ কায়নাত বাড়ি ফিরল না, বরং জুনাইরাকে নিয়ে একটু আশেপাশে ঘুরঘুর করলো। তখন বিকেল 4টা ছাড়িয়েছে। জুনাইরা একটু আগে নিজের বাড়ির পথ ধরে চলে গেছে। কায়নাত একা একা গুটি গুটি পায়ে হাঁটছিল। মেঘলা আকাশ আজ সারাদিন। সে আকাশ পানে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, কিপটা জামাই, টাকা পয়সা দেয় না, আল্লাহ তাকে শুধু একটু সুবুদ্ধি দাও। সত্যি কায়নাতের কাছে একটা টাকাও নেই। শ্বশুরের কাছে কি টাকা চাওয়া যায়? লজ্জা শরম বলতে তো কিছু আছে নাকি? কায়নাত মুখ বাঁকিয়ে মুখের নিকাপ একটু টেনে সামনে পা বাড়ালো। চারপাশে তীব্র বাতাসের শ্বাস শব্দ। আশেপাশে মানুষের আনাগোনাও খুব কম। কায়নাত পায়ের গতি বাড়ালো। বাড়ি ফিরতেই এমনিতে দেরি হয়ে গেছে, এখন যদি বৃষ্টিতে আটকে যায় তাহলে বিরাট সমস্যা। হাঁটতে হাঁটতে হঠাৎ চোখের সামনে ভেরেশকে দেখে আটকে উঠলো সে। পাশে দুজন চওড়া চেহারার লোক, একেবারে পাঠার মতো দেখতে, হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে, মুখে অদ্ভুত তাচ্ছিল্যের ছাপ। কায়নাতের বুকের ভেতর ধুকপুক শব্দ বাড়তে লাগলো। সে পাশ কাটিয়ে হাঁটার চেষ্টা করতেই ভেরেশক এক চিলতে এসে তার পাশে পা মেলালো। তারপর বলল, ভাবিজি কি খবর? কায়নাত থমকে দাঁড়িয়ে তাকালো, চোখে মুখে স্পষ্ট ভয় আর বিরক্তি। ঠোঁট কাঁপছিল, তবুও ঠান্ডা গলায় জবাব দিল, আপনার সাথে আমার কোনো কথা নেই। ভেরেশক বলল, আরে রাগ করেন কেন? নাকি আমাকে ভয় পাচ্ছেন? কায়নাত কিছু না বলে দ্রুত হাঁটা শুরু করলো। দুজন পাঠা চেহারার লোকও পিছন পিছন হাঁটতে লাগলো। চারপাশে যেন হঠাৎ বাতাস আরো জোরে বইতে শুরু করলো। চারপাশে মানুষ নেই, সাথে অন্য নেই। সত্যি বলতে এই মুহূর্তে ভেরেশকে তার সত্যি ভীষণ ভয় করছে। লোকটার চাহনি মারাত্মক নোংরা, আর ওই নোংরা চোখে তার পুরো সর্বাঙ্গ পর্যবেক্ষণ করে সে দেখলো, ভালো করেই বুঝতে পেরেছে। ভেরেশক পেছন থেকে বলল, আপনাকে আমার বড্ড মনে ধরেছে কায়নাত, স্বামী কাছে না গেলেও আমি কিন্তু ঠিক হয়ে যাব। কায়নাতের শরীরটা হিম ধরে গেল লজ্জায়। ভয়ে ঠোঁট কামড়ে মাথা নিচু করে হাঁটছিল, কিন্তু ভেতরে ভেতরে বুকে ভয় তৎক্ষণে অগ্নির মতো ছড়িয়ে পড়েছে। পরপুরুষ মানুষের সাথে দাঁড়িয়ে কথা বলতে শরীর কেমন ভার হয়ে আসে তার। সে এত দ্রুতই হাঁটছিল যে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে চোখেই পড়েনি। কায়নাত সামনে কারোর পা দেখে মাথা উঁচু করে তাকালো। অর্ণ দাঁড়িয়ে আছে সামনে। সে এক প্রকার দৌড়ে কাছে গেল, তারপর বলল, আপনি এখানে কি করছেন? অর্ণ উত্তর না দিয়ে কায়নাতের হাত আঁকড়ে ধরে সামনে ভেরেশকর দিকে তাকালো। ঠোঁট চেপে বলল, তুমি ভেরেশক ভীষণ নির্লজ্জ জানো? মেয়ে মানুষ বুঝে এত আকাল পড়েছে? শেষে কিনা অর্ণ চৌধুরীর বইয়ের দিকে তোমার নজর গেল। ভেরেশক ঠোঁট বাঁকিয়ে হাসলো, ভ্রু উঁচিয়ে বলল, অর্ণ চৌধুরীর টেস্ট ভীষণ ভালো। অর্ণ দাঁত চাপলো। কায়নাত অর্ণর এক হাত শক্ত করে জড়িয়ে ধরেছে। ভেরেশকর ঠোঁটের কোণে সেই চিরচেনা বিশ্রী হাসি লেপ্টে আছে। অর্ণ গাড়ির দরজা খুলে কায়নাতকে বসতে বলল। কায়নাত গাড়িতে উঠতেই অর্ণ এগিয়ে এলো ভেরেশকর নিকট। দুজন সামনাসামনি দাঁড়িয়ে চোখে চোখ রেখে দাঁড়ালো। অর্ণ নিজের খড়খড়ে হাত দিয়ে ঠোঁটে স্লাইড করে বলল, নজর যখন দিয়েছো তাহলে চোখ তো উপড়ে ফেলবই, কিন্তু তার আগে তোমার রুহ মেপে দেখবো আমি। ভেরেশক হাসলো, হেসে অর্ণর কাঁধে হাত রেখে বলল, আমি চাইলেই তোমার লাশটা এখানে পুঁতে ফেলতে পারি অর্ণ চৌধুরী। অর্ণ বলল, লাশ ফেলার মতো সাহস যদি থাকতো এতদিনে আমার খবর হয়ে যেত। তুমি শুধু কথার পার্টিতে বাহাদুরি দেখাও ভেরেশক। ভেরেশক বলল, তাহলে বুঝি তুমি আমাকে ভয় পাচ্ছ না? অর্ণ ঠোঁট বাঁকিয়ে এগিয়ে গিয়ে তার হাত ছড়িয়ে দিল কাঁধ থেকে। নিস্তব্ধ বাতাসের মতো খটখটে গলায় বলল, অর্ণ চৌধুরী কাউকে ভয় পায় না। ভেরেশকর সামান্য ঝুঁকে অর্ণর কানে ফিসফিস করে বলল, তোর বউর ভয় ভয় চাহনিটা কিন্তু দারুণ লেগেছে আমার কাছে। ইউ নো হোয়াট, দুর্বল মেয়েদের আমার কাছে একটু বেশিই পছন্দ। অর্ণর চোখ রক্তলাল হয়ে উঠলো। সে মুহূর্তে মনে হচ্ছিল এক মুহূর্ত দেরি না করে ভেরেশকর গলা চেপে ধরবে। ভেরেশক খানিকক্ষণ নির্লিপ্ত দৃষ্টিতে অর্ণকে বলল, ঠোঁটে আবারও তার ছেলে হাসি ফুটিয়ে হাত দুটো পকেটে ঢুকিয়ে আস্তে আস্তে পিছিয়ে গেল। যাওয়ার আগে শুধু একটাই কথা ছুড়ে দিল, তাহলে খেলা শুরু হোক অর্ণ চৌধুরী। অনেক তো মুখে বললাম, এবার না হয় মাঠে নামি কেমন? ভেরেশক চলে গেছে। অর্ণ সেদিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। পিছু করে গাড়ির ভেতর আসতেই কায়নাতের দিকে তাকালো। কায়নাত মুখ কালো করে অন্যদিকে ফিরে তাকিয়ে আছে। সে ঠোঁট চেপে কিছুক্ষণ তাকিয়ে রইল কিশোরী বউয়ের অভিমান বদন পানে। তারপর গাড়ি স্টার্ট দিয়ে চলল বাড়ির উদ্দেশ্যে। সন্ধ্যাবেলা বেহরুজ বেগম ড্রয়িং রুমে বসে নুসরাতের জন্য নাড়ু বানাচ্ছিলেন। নুসরাতের নাকি নাড়ু খেতে ভীষণ ইচ্ছে করছে। নিশা মায়ের পাশে পা ভাঁজ করে বসে গালে হাত দিয়ে নাড়ু বানানো দেখছে। কায়নাত রান্নাঘরে নুসরাতের জন্য গরম দুধ করতে গেছে। নুসরাতের পেট বড় হয়েছে খানিক। সে পেটে হাত বুলিয়ে বেহরুজ বেগমের দিকে তাকিয়ে বলল, মা দিন যাচ্ছে না কেন বলো তো? বাবু কেমন করে পেটের মধ্যে এতদিন ঘুমিয়ে আছে? আমার তো ওকে দেখার জন্য শ্বাস আটকে আছে। বেহরুজ বেগম মেয়ের এহেন বাচ্চামো কথা শুনে হেসে ফেললেন। মাথা ঝাঁকিয়ে বললেন, মায়েদের মন এমনই, এখনো অনেক
অনেকদিন বাকি তার মায়ের কোলে আসতে। নুসরাত বলল, সেই কবে শুনেছি আমার পেটে বাবু, অথচ দেখো দিন হয়ে যাচ্ছে না। কায়নাত রান্নাঘর থেকে গ্লাসে গরম দুধ এনে নুসরাতের হাতে ধরিয়ে দিয়ে কানে কানে বলল, তোমার মতো আমি কবে শুনবো আমার পেটে একটা পুচকো শোনা আছে। নুসরাত চোখ বড় বড় করে কায়নাতের দিকে তাকায়, তারপর সেও তার মতো ফিসফিস করে বলে, তোমার বাচ্চা নেওয়ার বয়স হয়েছে, তুমি নিজেই তো একটা বাচ্চা। কায়নাত বলল, তোমরা কেউ আমার মনের দুঃখ বুঝো না, মা হতে আবার বয়স লাগে। নুসরাত বলল, মা হতে বয়স লাগে পাগলি, যদি তুমি স্ট্রং না থাকো বেবি হবে কি করে। কায়নাত যেন নুসরাতের কথা শুনলই না, ফ্লোরে শাশুড়ির পাশে উবু হয়ে বসে বলল, আম্মু আমার জন্য একদিন নারকেল পুলি পিঠা বানাবেন। বেহরুজ বেগমের হাত থেমে গেল, তিনি চোখ মুখ খুলে কায়নাতের সহজ মুখশ্রীর দিকে তাকালেন। এই প্রথম বোধহয় মেয়েটা তার কাছে আবদার করলো কিছু। তিনি শুকনো ঢুক গিললেন। কায়নাত ফের বলল, বানাবেন মা। তিনি মুচকি হেসে মাথা না দিয়ে বলল, অবশ্যই বানিয়ে দিব, নারকেল পুলি তোমার পছন্দ। কায়নাত ঘন ঘন মাথা জাকিয়ে বলল, খুব। মা মাঝে মধ্যে আমাকে নারকেল পুলি পিঠা বানিয়ে দিতেন। আমাদের বাড়িতে 7টা নারকেল গাছ আছে, দেখেননি? বেহরুজ বেগম মাথা নেড়ে বললেন, হ্যাঁ দেখেছি তো, তোমার চাচার ঘরের পাশেই তো গাছগুলো। কায়নাত শাশুড়ির শরীর ঘেঁষে বসলো। বেহরুজ বেগম কায়নাতের কাণ্ড দেখে অবাক না হয়ে পারলেন না। এই মেয়ে কখনো তার সাথে এভাবে কথা বলেনি, কিংবা এত কথা বলেনি। কায়নাত ভ্রুকুচকে নিশাকে বলল, বউ শাশুড়ির কথার মধ্যে তুমি কেন হাড্ডি হচ্ছ ননদি? তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন আর ডিসক্রিপশন বক্সেও পাবেন। তো সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভালো থাকবেন সবাই, আর ভিডিওতে একটা লাইক দিন। আল্লাহ হাফেজ।